আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কি জাতীয় কাব্য? একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে কি জাতীয় কাব্য? আখ্যান বা লৌকিক। হ্যাঁ, কি জাতীয় কাব্য? চণ্ডীদাসের সমস্যা। যদি বলে যে চণ্ডীদাসের সমস্যাটা কি, সেটা কি বলতে পারবে? চণ্ডীদাসের সমস্যাটা কি মানে জানি, কিন্তু বলবো কিভাবে একটু বলে যদি দেন তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, মানে চণ্ডীদাস চণ্ডীদাস বলতে ওই যে বুড়ো চণ্ডীদাস, চণ্ডীদাস আর অনন্ত চণ্ডীদাস। অনন্ত গরু চণ্ডীদাস। হ্যাঁ, হ্যাঁ, অনন্ত বুড়ো চণ্ডীদাস মানে একটা। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হচ্ছে ঠিক এইভাবেই বলবে, যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হচ্ছে, পুঁথির আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ মহাশয়, তাই তো? ঠিক তখন থেকে চণ্ডীদাসের সমস্যা সামনে আসে। তার কারণ হচ্ছে চণ্ডীদাস আমরা মূলত চৈতন্য যুগের পদাবলীর চণ্ডীদাসকে পাচ্ছি, কোথাও দ্বিজ চণ্ডীদাসকে পাচ্ছি চৈতন্য পরবর্তী সময়ে, আবার শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে বড়ু চণ্ডীদাসকে পাচ্ছি, হ্যাঁ, আবার দীন চণ্ডীদাসকে পাচ্ছি। ঠিক আছে, এই চার ধরনের চণ্ডীদাসকে পাওয়া যায়। তো সুতরাং এই এই চণ্ডীদাস অর্থাৎ বড়ু চণ্ডীদাসই কি পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস নাকি দ্বিজ চণ্ডীদাস, এই নিয়ে একটা সমস্যা আছে বাংলা সাহিত্যে। এই কারণেই চণ্ডীদাসকে মূলত চণ্ডীদাসের নামের ক্ষেত্রে সেই সমস্যাটা দেখা যায়। তবে পরবর্তীকালে যেটা হচ্ছে 1305 বঙ্গাব্দে নীলরতন মুখোপাধ্যায় বলছেন বা 1321-এ ব্যোমকেশ মুস্তাফি বলছেন, তারা প্রত্যেকেই বলেছেন যে বড়ু চণ্ডীদাসই হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। এমনকি তারও পরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, হরে কৃষ্ণ মুখোপাধ্যায় বলছেন, তারাও কিন্তু বড়ু চণ্ডীদাসকে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হিসেবে বলেছে। আমি এটা আজকে রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড আমি দিয়ে আচ্ছা, দেব। ঠিক আছে। এটা মানে মনে যদি না থাকে একদম পয়েন্ট গুলো জেনে নেবো আরেকবার। এটা খেয়াল রাখবে যে বড়ু চণ্ডীদাস হচ্ছে প্রাক চৈতন্য যুগের, এই সময়কালটা আসতে পারে। বড়ু চণ্ডীদাস হচ্ছে প্রাক চৈতন্য যুগের, পদাবলীর চণ্ডীদাসও কিন্তু প্রাক চৈতন্য যুগ। ঠিক আছে, পরবর্তীকালে আমরা পাচ্ছি পালা গানের রচয়িতা, সে হচ্ছে দীন চণ্ডীদাস, সেও চৈতন্য পরবর্তী যুগের, আর দ্বিজ চণ্ডীদাস সেও কিন্তু চৈতন্য পরবর্তী যুগের। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন বলে না কি জাতীয় কাব্যটা কি আখ্যান জাতীয় কাব্য হবে? আখ্যান জাতীয় কাব্য। তবে এখানে কিন্তু শুধুমাত্র আখ্যান কাব্য এটাকে বললে ভুল হবে, এখানে গীতিধর্মিতার লক্ষণও কিন্তু এখানে দেখা যায়। শুধুমাত্র আচ্ছা ম্যাম, আখ্যান কাব্য নয়, এর মধ্যে কিন্তু গীতিধর্মিতারও লক্ষণ দেখা যায়। এরকম বললে হয় যে আখ্যান জাতীয় কাব্য বা গীতিধর্মী কাব্য। হ্যাঁ, ডেমনস্ট্রেশন নেবেন? হ্যাঁ, ডেমনস্ট্রেশনটা নিই, জাস্ট এটা একটু বলে দিই তারপর। আচ্ছা ম্যাম। শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য, কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে সেগুলো দেখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তনে কি ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে? শ্রীকৃষ্ণ কীর্তনে কি জাতীয় ছন্দ ব্যবহার করা হয়েছে কেউ কি বলতে পারবে? মাত্রাবৃত্ত, প্রায়ার বা মাত্রাবৃত্ত ছন্দ। শুধু কি পয়ার বা মাত্রা বৃত্ত ছন্দ ব্যবহার করা হয়েছে? পাতাকুলক। দেখো তো তোমার চর্যাপদ না? পাদাকুলকে নয়। পাদাকুলক চর্যাপদ। হ্যাঁ, পয়ার মিশ্র বৃত্ত রীতিও এখানে, ত্রিপদী এবং মিশ্র বৃত্ত রীতি, এই সবগুলোই কিন্তু এখানে। পয়ার, ত্রিপদী এবং মিশ্রবৃত্ত। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাবটা দেখতে হবে, শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্রগুলো দেখতে হবে, যে খণ্ডগুলো রয়েছে সেই খণ্ডগুলো দেখতে হবে, কাব্যমূল্য, আর শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব, পরবর্তী বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব কতটা যদি বলে,
তাহলে সেটা কি বলতে পারবে যে পরবর্তী বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব পড়েছে কিনা? পড়েছে কি পড়েনি? পড়লে কোথায় পড়েছে? বৈষ্ণব সাহিত্যে। বৈষ্ণব সাহিত্যে পড়েছে। আর বৈষ্ণব পদাবলীতে পড়েছে, ময়মনসিংহ গীতিকাতে পড়েছে, ময়মনসিংহ গীতিকাতে পড়েছে। ঠিক আছে, প্র্যাকটিস করতে পারছিস, করে যাও। এমসি গুলো বইতে করে গেলে হবে, বোর্ডে তো ফেলে দিবি। এমসি অ্যাকচুয়ালি এমসিকিউ বইতে করে, সব বইতে করে যাও। এটা বইতে আর লাগবে না, সব বইতে সময় নষ্ট করে লাভ নেই। ময়মনসিংহ গীতিকাতে আছে। আর মঙ্গল কাব্যে রয়েছে, মঙ্গল কাব্যতেও রয়েছে, স্পেশালি ধর্মমঙ্গলে রয়েছে, শিবায়নে রয়েছে, অন্নদা মঙ্গলে রয়েছে। এই প্রত্যেকটা জায়গায় শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব রয়েছে। রাধা উপন্যাসে কি পড়েছে প্রভাব ম্যাম? রাধা উপন্যাসে পড়েছে, আমারও সেটা মনে হচ্ছে যে রাধা উপন্যাসের দিক থেকেও কিছুটা হলো প্রভাব পড়েছে। ইভেন লোক সাহিত্যের সঙ্গেও শ্রীকৃষ্ণ কীর্তনের যোগ রয়েছে। ঠিক আছে, এটা গেল। আর ঐতিহাসিক মূল্যটা আছে, ঐতিহাসিক গুরুত্ব যেটা আছে সেটা ভালো করে দেখবে। আর তো বললাম চণ্ডীদাস সমস্যা আছে, ওইগুলো ভালো করে দেখবে। ঐতিহাসিক গুরুত্বের মধ্যে সব থেকে যেটা জটিল সেটা হচ্ছে ওই চণ্ডীদাস সমস্যা, নইলে সব দিক থেকেই লৌকিক প্রেমের যে কাহিনী সেই দিক থেকে কিন্তু এই যে কি বলবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে দেখতে গেলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কাহিনীটা ভালো করে দেখবে যে কোন খণ্ডে কার কাহিনী রয়েছে, কোন খণ্ডে কার কাহিনী রয়েছে সেটা একটুখানি দেখে যাবে। ঠিক আছে, বা কোন একদম সর্বশেষ খণ্ড কোনটি যদি বলে তাহলে কি হবে? রাধা বিরহ খণ্ড। খণ্ড। হ্যাঁ, আর নেক্সট দিনকে যদি আমি বলি যে শ্রীকৃষ্ণ কীর্তনটা ভালো করে পড়ে দেবে, দিতে পারবে তো? হ্যাঁ ম্যাম। প্রত্যেকেই দেবো কি? হ্যাঁ ম্যাম পারবো। পুরো শ্রীকৃষ্ণ কীর্তনটা তাহলে ভালো করে যে যে পয়েন্টস গুলো বললাম সেই পয়েন্টস গুলো ভালো করে পড়বে। পদাবলী ম্যাম বলছি, হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনের যেটা রাধা বিরহ খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলা হয়, এটাও কি ধরতে পারে? প্রক্ষিপ্ত কেন বলা হয়? হ্যাঁ, ধরতে হ্যাঁ পারে। সেটাই, প্রক্ষিপ্ত কেন বলা হয়, ধরতেই পারে। এটা পড়েছিলাম ভুলে গেছি, একটু আলোচনা করে দেবেন ম্যাম? হ্যাঁ, রাধা বিরহ খণ্ডটা শ্রীকৃষ্ণ কীর্তনের প্রক্ষিপ্ত এই কারণেই যে রাধা বিরহ খণ্ডটাকে আসলে এটা তো শেষ খণ্ড, তো মানে কি বলবো এটা খানিকটা সম্পূর্ণ যে কি বলবো শেষ হয়েছে এমনটা নয়। এই কারণেই রাধা বিরহ খণ্ডটাকে এটাকে ওই সেন্সে বলা হচ্ছে যে এটা কি প্রক্ষিপ্ত, এই সেন্সে এটাকে বলা হয়। কিন্তু আরেকটা মূল বিষয় রয়েছে যে রাধা বিরহ খণ্ডের মধ্যে এটা যেহেতু শেষ খণ্ড, আর এটা মূল কাব্যের সঙ্গে অনেকে এটা যোগ করেছেন ঠিকই, কিন্তু রাধা বিরহ খণ্ডটা হচ্ছে প্রক্ষিপ্ত বলতে কি যেটা যোগ করা বোঝায়। মানে যে কাহিনীটা এত মানে একটা পরপর শ্রীকৃষ্ণ কীর্তনে হচ্ছিল সেটা কিন্তু রাধা বিরহতে এসে দেখা যাচ্ছে যে অন্য একটা কাহিনী প্রক্ষিপ্ত এই কারণেই যে একটা আলাদা কাহিনীকে যুক্ত করা হচ্ছে মূল কাহিনীর সঙ্গে। ঠিক আছে, এই যে ধারণাটা এই ধারণাটাই দিয়েছেন যে হচ্ছে বিমান বিহারী মজুমদার, অধ্যাপক বিমান বিহারী মজুমদার। তিনি বলেছেন যে এই যে তিনি বলছেন যে আসলে কি রাধা বিরহ খণ্ডটা যে প্রক্ষিপ্ত কিনা এই বিষয়টা সম্পর্কে প্রথম তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। কারণ তিনি বলতে চাইছেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেভাবে চলছিল শেষে এসে রাধা বিরহ খণ্ডটাকে
রাধা বিরহ খণ্ডটা কিছুটা তার থেকে আলাদা। কোথাও যেন এটাকে রাধা বিরহ খণ্ডের যে মূল বিষয়বস্তু সেটাকে কোথাও যেন মূল কাব্যের সঙ্গে এখানে যুক্ত করা হয়েছে, এই জন্য এটাকে প্রক্ষিপ্ত বলা হয়েছে। ঠিক আছে। কিন্তু ইনি মানে এই প্রবক্তাটাকে অনেক সময় পরীক্ষায় আসে, মানে জিজ্ঞাসা করে আর কি, সেটা মনে রেখে দিও যে বিমান বিহারী মজুমদার। ঠিক আছে। এগুলো হচ্ছে তো এই যে পশ্চিমবঙ্গের যে স্কিম গুলো রয়েছে, হ্যাঁ ম্যাম। সবার ক্ষেত্রে যে সবকিছু হবে এমনটা নয়, কিন্তু ধরতেই পারে আবার নাও ধরতে পারে, আবার শুধুমাত্র কারোর ক্ষেত্রে সাবজেক্টই ধরতে পারে, আবার কাউকে সাবজেক্ট কম ধরে কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে বেশি গুরুত্ব দিতে পারে, বা ডেমনস্ট্রেশনের দিকে বেশি গুরুত্ব, ডেমনস্ট্রেশন তো করতেই দেবে সেটা নয়, আর ওই ম্যাম বিষয়ে বেশি। ম্যাম বলছি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু নোটস কি আপনি দিতে পারবেন? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স তো করিয়ে দেব। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যেগুলো বলবো যে খুব তোমাদের জটিল কিছু জিজ্ঞাসা করবে না। কারেন্ট আচ্ছা। অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সে নিজের তোমাদের তো অত কঠিন কিছু হবে না ইন্টারভিউতে। তো রিসেন্টলি যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো পেয়েছে ভারতবর্ষে, যেগুলো যে সমস্ত টুকটাক খেলাধুলো হচ্ছে, সিনেমার ক্ষেত্রে যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো পাচ্ছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড কে কি পাচ্ছে, এইগুলো, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যা যা ইভেন্ট হচ্ছে সেগুলো একটু জেনে গেলেই হবে। আর হ্যাঁ, যেটা আমি বলেছি যে যেটা ওটাকে স্ট্যাটিক বলে, কারেন্ট অ্যাফেয়ার্সও বটে, বর্তমান যে সমস্ত মন্ত্রীরা আছে, বলেছিলাম আগের দিনকে হ্যাঁ 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 হ্যাঁ, একটা লিস্টটা দিয়ে দেবো, ঠিক আছে। ওইগুলো একটু দেখে যাবে। ঠিক আছে। আর প্রথম প্রথম রাষ্ট্রপতির নাম, প্রথম প্রধানমন্ত্রীর নাম, প্রথম কলকাতা, হ্যাঁ এটা বলেছেন আপনি আগে। রাজেন্দ্র প্রসাদ হ্যাঁ প্রথম রাষ্ট্রপতি না? ঠিক আছে। রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, হ্যাঁ, প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রতিভা পাটিল। প্রতিভা প্যাটেল। প্রশ্নটা রাষ্ট্রপতি হবে ম্যাম তো। আচ্ছা না না, রাষ্ট্রপতি আর হচ্ছে ইন্দিরা গান্ধী হবে না? ইন্দিরা গান্ধী হবে এটা। ইন্দিরা গান্ধী, ইয়েস। ইন্দিরা গান্ধী প্রথম লিখিল না তো? এক্সাইটেড হয়ে যাবে, দিয়ে ভুল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এক্সাইটেড হয়ে না, একটা একটা লয়টাকে সবসময় তোমার কি বলে মিডিয়াম রাখবে, তুমি তাড়াহুড়ো করলে কিন্তু ওরাও তাড়াহুড়ো করবে। বলছিলাম ম্যাম, হুম, হ্যালো, হ্যাঁ বলো বলো, শুনছি। বলছিলাম ফাইনাল অ্যান্সার শিট কি ম্যাডাম আবার দেবে? বলছো যে প্রফেশনাল। হ্যাঁ, ফাইনাল একটা আনসার কি দেবে না, যেগুলো যেগুলো তো তোমাদের ভুল গেল সেগুলো তারপর কম্পিউটার বিষয় হচ্ছে এগুলো। কবের দিকে দেবে, না রেজাল্টের 2-4 দিন আগে দেবে? রেজাল্টের 2-4 দিন আগে দেবে, সব কালী পুজোর পর। বিভিন্ন দেখছি ওয়েবসাইটে না রেজাল্ট মুখ তারিখ বেরোবে, বলছে ফলস। ফেসবুকের কথা আমি একদমই আলোচনা করতে নারাজ। জবেই দিক, নিজেদের প্রিপারেশনটাই হচ্ছে বড় কথা, তারপর সময় থাকবে না, এটুকু আমি বলতে পারি। ম্যাম আসলে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে যতক্ষণ না না পাওয়া যাচ্ছে কোনো নোটিফিকেশন, এদিক ওদিক দেখে লাভ নেই, কারণ ওটাই তো দেখতে হবে তাই না, যে অফিসিয়াল ভাবে। শেষ কথা। হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি, অফিসিয়াল ভাবে যখন কোনো নোটিফিকেশন দেয়া হবে সেটাকেই আমাদের দেখতে হবে, কারণ ফেসবুকে অনেক কিছু হয়। ফেসবুক মানেই ম্যাম ম্যাক্সিমাম ক্ষেত্রে গসিপ, এছাড়া কিছুই নয় যা দেখা যাচ্ছে, সেহেতু সব না দেখাই ভালো। আর নিউজ ম্যাম চ্যানেল গুলো আর ম্যাম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল হবে না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, ইন্দিরা গান্ধী তাহলে ওটা কি প্রধানমন্ত্রী। উনি প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা প্যাটেল হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন প্রথম। রাষ্ট্রপতি। আচ্ছা আচ্ছা, আমি ওটা প্রথমে বললাম, আমি বলি গন্ডগোল হয়ে গেল নাকি। ঠিক আছে ম্যাম।
আর যদি বলে যে ফার্স্ট উইমেন গভর্নর, তাহলে কি হবে? প্রতিভা প্যাটেল ম্যাম। গভর্নর মিন রাষ্ট্রপতি। ফার্স্ট উইমেন রাজ্যপাল। গভর্নর, রাজ্যপাল। ও, রাজ্যপাল পদ্মজা সরি, নাইডু। গভর্নর পদ্মজা নাইডু। পদ্মজা পদ্মজা নাইডু। নাইডু না অন্য কেউ? না, পদ্মজা ম্যাম না, পদ্মজা নাইডু হবে তা। হ্যাঁ হ্যাঁ পদ্মজা নাইডু কে? হ্যাঁ, নামই ওরা ম্যাম। পদ্মজা নাইডু নাকি সরোজিনী নাইডু কে? সরোজিনী নাইডু হবে না? সরোজিনী নাইডু হবে। সরোজিনী নাইডু হবে। Yes. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে? আচ্ছা, এট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে? এট প্রেজেন্ট দিদি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? এখনকার রাজ্যপালের নাম কি? সিবি আনন্দ বোস। সিভি আনন্দ বোস। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ফার্স্ট সিএম। প্রফুল্ল ঘোষ। প্রফুল্ল প্রফুল্ল ঘোষ। ঘোষ। ঠিক, প্রফুল্ল ঘোষ। আচ্ছা, প্রফুল্ল চন্দ্র ঘোষ। ইয়েস, ঠিক আছে। আহ, ভারতবর্ষের প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষের সাথে পাকিস্তানের কত কত সালে যুদ্ধ হয়েছে, বা কতবার যুদ্ধ হয়েছে? কতবার যুদ্ধ হয়েছে আগে এইটুকু বলো। এখনো পর্যন্ত ভারত আর পাকিস্তান কতবার মুখোমুখি হয়েছে? ম্যাম জানা নেই। মোস্ট প্রবাবলি দুবার। প্রথমবার দেশভাগ হচ্ছে 1947, তখন একবার। হুম। 1965 ভারত পাকিস্তান। 1971 বাংলাদেশের যুদ্ধে ভারত পাকিস্তান। 1999 কার্গিল ওয়ার। এন্ড লাস্ট টাইম হচ্ছে, ওটাকে যুদ্ধ বলা যায় না, যেটা অপারেশন সিন্দুর, পেহেলগাঁও কাণ্ড নিয়ে, ঠিক আছে? ম্যাম এগুলো একটু পিডিএফ দেবেন। আজকেরটা আমি বলে দিলাম, এমনিতে তোমাদের রেকর্ডিং তো হচ্ছে, তবু ঠিক আছে বলবো। না, এই কারেন্ট অ্যাফেয়ার রাষ্ট্রপতি বা বাঙালি রাষ্ট্রপতি, মুসলিম রাষ্ট্রপতি, এগুলো সম্পর্কে তো বিশেষ জানা নেই। এগুলো দেখবে। আচ্ছা, যতগুলো পদ আছে বৈষ্ণব পদাবলী, কার কোনটা পদ সেটা গুরুত্বপূর্ণ। ভিভিআই, ওটা ভালো করে দেখবে। বলছিলাম ম্যাম। হুম, বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো বলো, শুনছি। আপনি যেভাবে একটা ডেমো দেখিয়েছেন যে কিভাবে ঢুকতে হবে বসতে হবে, একটা সাবজেক্টের উপর করে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টের উপরেও করে দেবো। একটা বিষয়ের উপর দেখে আমরা সেটা অনুকরণ করতাম, প্র্যাকটিস করতাম সেভাবে। হ্যাঁ হ্যাঁ, একদম সাবজেক্টের উপরেও একটা করে তো দেবো। করে দেখিয়ে দিবেন, যে কোনো একটা বিষয়ের উপর, হ্যাঁ নয় হ্যাঁ, একটা কারক বা সমাজ বা কোনো একটা কবিতা বা গল্পের উপর। সমাস নয়, ব্যাকরণের দিকে একদমই যাবে না, পাকামো করবে না একদম গিয়ে, খবরদার। টেক্সটের কেন উপরে। ভাই, অসুবিধা কোথায় ব্যাকরণে গেলে? ব্যাকরণে গেলে, যদি ব্যাকরণে যাও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তখন প্রশ্ন মানে বেশি প্রশ্নে জর্জরিত হতে হবে, এটাই মাথায় রেখো। যত সহজ বিষয় নেবে ততই ভালো। আমার কোনো ব্যাপার নেই, তোমরা চেয়েছো আমি দেখিয়ে দেবো। মাঝখান থেকে যদি প্রশ্ন হয় তখন উত্তর দিতে পারবে তো? সেভাবে স্টার্টিং যেতে হবে না।
আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ব্যাকরণ এই কারণে আমি বলবো না, যে টপিকটা শুরু করতে হবে ডেমনস্ট্রেশনের, যদি বলো যে ডেমনস্ট্রেশনের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যেটা তুমি শুরু করবে সেটা তুমি শেষ করবে, সেটা তুমি যেভাবেই হোক শেষ করবে। মানে ধরো তুমি সমাজ ধরেছো, আমি তোমার এতেই বলছি, তুমি সমাজটা শেষ করতে পারবে 5 মিনিটের মধ্যে? মোটামুটি একটা ধারণা দেওয়া যাবে 10 মিনিটের মধ্যে সমাজ সম্পর্কে, পুরো মানে ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করা যাবে না। ধরো তুমি তাহলে দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি সবগুলো সম্পর্কে তুমি দিতে না, পারবে? সবগুলো দেওয়া যাবে না, সবগুলো দেওয়া যাবে না। এই পূর্বপদ, পরপদ, সমস্ত পদ সম্পর্কে, সমাজসন্ধি, সমাজ কি, ভাগ সম্পর্কে, এগুলো বলা যায় মোটামুটি একটা আচ্ছা, ধারণা। তারপর যদি বলে তাহলে সমাসের শ্রেণী বিভাগটা বললেন না, তো তখন কি হবে? বলবো স্যার এই কম সময়ের মধ্যে কি হবে? এটা এতগুলো সিলেবাস সমাজ শিখতে কতদিন লাগে? এই নেক্সট দিন পড়িয়ে দেবো, তাই বলতে হবে। ম্যাম, স্যার স্যাররা তো বুঝে যে একটা সমাজকে 10 মিনিটে নিশ্চয়ই এত আলোচনা করা যায় না। ওরা মনে হয় একটা প্রোনাউন্সিয়েশন, আমার ডেমোক্রেসি ক্ষমতাটা দেখিয়ে নিয়ে ছেড়ে দিবে। না না, সমস্যাটা তো সেই জায়গায় নয়, ওরাও জানে যে যায় না, কিন্তু তোমাকে বলে তুমি এই সাবজেক্টটা চুজ করলে কেন, তুমি কেন ছোট কোনো একটা টপিক চুজ করলে? এটাও বলতে পারে, বলবো এত। তখন তুমি কি করবে? তুমি তো শেষ করলে না টপিকটা। কারো একটা ম্যাম দেওয়া যাবে। ব্যাকরণের টপিক কখনোই নেবে না, ভুলেও এই কাজটা করো না, আর এরপর নিলে নিজের দায়। ম্যাম, হ্যাঁ বলো। আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় আপনার চাকরিস্থল হতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না তো? অথবা কোনো অসুবিধা হলে আপনি কি করবেন? এটা কি লেখা যায়, কি লেখা যায় বা কি বলা যায়? না হবে না, মানিয়ে নেব? না, মানিয়ে নেবে কেন? বলবে যে না আমার কোনো অসুবিধা নেই, আমি চাকরি করতে মানে আমি আমি জেনে শুনেই এই চাকরিতে ফর্ম ফিল আপ করেছি, এবং শিক্ষকতা আমার ভালো লাগে, আমাকে যে স্থানেই দেওয়া হবে আমি সেই জায়গাতেই, আমার চাকরি জীবনে আমি সেই জায়গাতেই শিক্ষকতা করব। সঙ্গে বলবো। ম্যাম, এক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ধরুন আমি এটা বললাম, আপনি যেটা বললেন, তো এক্ষেত্রে বলতে পারে তাহলে আপনার হাজবেন্ডের চাকরির পোস্টিং তো এখানে হাওড়াতে, আপনাকে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা ম্যানেজ করবেন? বা আপনার ছোট বাচ্চা আছে বা ফ্যামিলি, আপনি যেখানে থাকছেন সেখানে তো পার্মানেন্ট, সেখান থেকে হাজবেন্ডের এক জায়গায় ডিউটি, আপনাকে আর একটা ডিস্ট্রিক্টে দিয়ে দেওয়া হলো, তখন কি করে ম্যানেজ করবেন? তো সেক্ষেত্রে কি বলা যেতে পারে? সেক্ষেত্রে তুমি বলবে যে আমি আমার যে জায়গাতে আমাকে পোস্টিং দেওয়া হবে আমি আমার সন্তানদের নিয়ে বা পরিবার নিয়ে আমি সেখানেই শিফট করব, এবং কিছু জায়গা তো অবশ্যই অ্যাডজাস্ট করতে হয়, তো ছুটির সময়টাতে অবশ্য আমি পরিবারের সঙ্গে কাটাবো, আর চাকরির স্থলটা আমি, চাকরির সময়টা আমাকে তো চাকরি করার জন্য সেই জায়গাতে যেখানে আমার পোস্টিং হবে তো আমাকে সেখানেই কাটাতে হবে, ডিরেক্টলি অ্যাপ্রোচ করবে, এটা তো কোনো ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। কারণ এটা তো একদমই ঠিক যে এরকম তো প্রচুর, এক স্টেট থেকে অন্য স্টেটে লোকে, ইউপিএসসি যারা দেয় তাদের তো কোনো এক স্টেট থেকে অন্য স্টেটে পোস্টিং, ঠিক আছে? সেটা সেটা তো ঠিক আছে, এবার সেক্ষেত্রে হচ্ছে আহ মানে ওনারা বলতে পারেন তাহলে আপনার তো ছোট বাচ্চা আছে, আপনি সেক্ষেত্রে কি করে ম্যানেজ করবেন? তাকে নিয়ে যাব আহ, সেই চাকরি স্থলে। হ্যাঁ, সেটাই যে সেক্ষেত্রে আপনি কি করে ম্যানেজ করবেন? আপনি একটা জায়গাতে থাকছেন, আপনার হাজবেন্ডের যেহেতু একটা এই ডিস্ট্রিক্টে পোস্টিং, তো আপনি অন্য ডিস্ট্রিক্টে চলে গেলেন, মানে ওনারা তো প্রশ্ন করার জন্য রেডি, সেহেতু আমাকে তো সব প্রশ্নের অ্যান্সার, পজিটিভ। একদমই তাই, মানে আমি আমি যাই বলবো না কেন ওনারা তার পরিপ্রেক্ষিতেই কোশ্চেন আমাকে করবেন, মানে আমি যা বলবো সেটার পরিপ্রেক্ষিতে নেক্সট কোশ্চেন আমার জন্য আসবে, হ্যাঁ বললেও আসবে, হ্যাঁ, না বললেও আসবে, মানে কেন পছন্দ বা পছন্দ নয় কেন, দুক্ষেত্রেই আমার অ্যান্সারটা দিতে হবে। তো সেই জন্য বলছি, মানে কথাটা কিভাবে বললে বেটার শোনা যায় বা ওনারা পজিটিভলি নেবেন, সেই জন্য আর কি জানা ম্যাম। আর ম্যাম, সেন্টার সেন্টার এই স্কুলের ব্যাপারটা, অনুসর্গ জায়গাটা পড়াতে পারো, অনুসর্গ ছোট জায়গা দেখবে তাহলে সুবিধা হবে। ব্যাকরণ পড়ালে অনুসর্গ জায়গাটা পড়াতে পারো, বা পদ পড়াতে পারো, এগুলো পড়াতে পারো।
পদও বড় আছে। ধাতুটা পড়ানো যেতে পারে ম্যাম। ধাতু পড়াতে পারো, কিন্তু ধাতু থেকে প্রশ্ন হওয়ার চান্সেস বেশি। যদি পদ হ্যাঁ, পড়াও, প্রচুর মৌলিক হ্যাঁ, পদ যদি পড়াও তাহলে ওইভাবে বলবে না, বলবে যে পদের অনেকগুলি শ্রেণী বিভাগ আছে, আমি এই ক্ষেত্রে বিশেষ্য পদ বা সর্বনাম পদ যে কোনো একটা পদ ঠিক করবে, সেই পদ ক্রিয়াপদটা পড়ানোর চেষ্টা কম করবে। বিশেষ্য, সর্বনাম, এইগুলো অব্যয়, বিশেষণ এগুলো রাখার চেষ্টা করবে। একটা পদ বেছে নেবে, যে সেই পদটা মেনশন করে দেবে, পদ বলবে না সেক্ষেত্রে। পদের শ্রেণী বিভাগের মধ্যে আজকে আমি এই ডেমনস্ট্রেশন দেব হচ্ছে বিশেষ্য পদ নিয়ে, ঠিক আছে, বা সর্বনাম পদ নিয়ে। এবার আমাকে একটা জিনিস বলো তো সবাই, যে যখন পড়ানোটা শুরু করছো তখন কি বলবে? মানে ফার্স্টেই কি পড়ানো শুরু করে দেবে? কি বলবে শুরু? বলুন ম্যাডাম। না ম্যাম, প্রথমে আমি কি রুমে ঢুকে আমি কি আপনাদেরকে ছাত্র বা ছাত্রী হিসাবে পড়াতে পারি? হ্যাঁ, তাহলে ওখানে বলবে যে এই ঘরটিকে আমি শ্রেণীকক্ষ এবং আপনাদের আমি আপনাদের স্যার ম্যাডাম আপনাদের আমি ছাত্র এবং ছাত্রী হিসাবে কি এই ক্লাসটি আলোচনা করতে পারি। অ্যাকচুয়ালি পড়ানো কথাটা আর বিএড কিন্তু সঠিক নয়, ঠিক আছে? পাঠদান ম্যাম। ম্যাম এটা বলা যাবে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। এটা পড়ানো শব্দটা কিন্তু বিএড এর জন্য সঠিক নয়। আমি তোমাদেরকে পড়াবোই, আমি শব্দটা যেন না আসে। সবসময় আমরা পড়বো, আমরা শিখবো, এই জায়গাটা কখনোই যেন আমি না হয়, বা শুধুমাত্র তোমরা, এই জায়গাটা যেন না হয় পড়াতে গিয়ে। বি কেয়ারফুল, বারবার বলছি। আমি আজকে তোমাদের এটা পড়াবো, এই কথাটা একদম স্টার্টিং এ বলবে না। চলো আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে আলোচনা করি, কি আমরা সবাই মিলে আজকে এই বিষয়টা শিখি, এই আমরা শব্দটা যেন আসে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? হ্যাঁ, এবং প্রত্যেকে নিজে নিজে ভাবো যে কিভাবে আমি প্রত্যেকটা, আমি করে দেওয়ার চেষ্টা অবশ্যই করছি, যে প্রত্যেকটার আলাদা আলাদা, যে কিভাবে একটু সুন্দর করে অ্যাপ্রোচ করা যায়। পড়ানোটা কোথায় আর 5 জনের থেকে তোমার পড়ানোটা আলাদা হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তোমার পড়ানোটা যেন আর 5 জনের থেকে আলাদা হয়, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একঘেয়ে যেন না থাকে। আর কমিউনিকেট করতে হবে। ফার্স্টে তুমি কমিউনিকেট করলে, বুঝতে পারছো বলে আর কমিউনিকেট করলে না, মাঝখানে তুমি তোমার মতোই বকে গেলে, এটা যেন না হয়। প্রতি 3 লাইন পরেই কিন্তু তোমাকে আবার ফার্দার স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হবে। বলো তো এটার উত্তর কি হবে? তোমরা কি জানো? এইভাবে। এবং প্রত্যেকের সাথে চোখে চোখ রেখে যখন ঢুকছো, তুমি ওই একবার নমস্কার বলে দিলে, বাদ বাকি কারোর দিকে তাকালে না, না, প্রত্যেকের সঙ্গেই তুমি হাত জোড় করে নমস্কার করো। প্রত্যেকে, হয় 3 জন থাকবে নইলে 5 জন থাকবে, তো যাই হোক এই 5 জন অথবা 3 জনের সঙ্গেই অবশ্যই হাত জোড় করে নমস্কার করবে। বলবে তাদের চোখে চোখ রেখে, মানে তাদের সঙ্গে তোমার যেন আই কন্ট্যাক্ট হয়, মাস্ট। ম্যাম বলছি, বেশি ভাবলেই না বিষয়গুলো বেশি নার্ভাস লাগছে, এটা খুব সমস্যা। না, বেশি ভাবছি ভাববেই না, আর একটু সহজ সরল হও। আমরা মানে চারপাশে এমন সমস্ত জিনিস দেখছি যে যাতে করে, মানে একটা টাইম ছিল যখন ইন্টারভিউর জন্য এসব কিছু শেখানোই হতো না, কোন গ্রুমিং। হ্যাঁ ম্যাম, মানে বেশি দেখছি বলে বোধহয় বেশি ভাবনাটা আসছে, মানে ইন্টারভিউ গুলো দেখছি, মানে কিভাবে হয়, কি ধরনের কোশ্চেন হয়, আমি এগুলো দেখছি, তো এগুলো দেখছি যখন না ম্যাম। জায়গা থেকে হলে কোনোদিন কোনো জায়গায় গ্রুমিং মানে হতে এখনো পর্যন্ত যাইও নি, যাবও না। ম্যাম উনি ঠিকই বলেছেন, মানে এইভাবে বসতে হবে, ওভাবে এই করতে হবে, এইসব যেন মনে হচ্ছে কি যে একটা ইনস্ট্রাকশন মনে হয় কি কাঠপুতুলের মতন কেমন হয়ে যাচ্ছে, রোবটের মতন, একবার এরকম করে বসো, ওরকম করে বসো। তোমার মাথায় কি বলো, তোমার মাথায় ব্যাপারটা কিন্তু সহজ সরল নয়। ব্যাপারটা হচ্ছে কিরকম, দেখো আমি বলছি,
আহ যে হেলান দেবে না, এটা করবে না, সেটা করবে না, আর ভিড়ে না মনে হচ্ছে কি যেটা করব না সেটাতে আরো বেশি ভয় লেগে যাচ্ছে। আগে একজন বলছিলেন ওই রকমই, মানে কি আমি করব কি না বলবো করব। যে ধরো এই যে ধরো ক্লাস এই যে এসে বসেছি এটা তোমরা তো এইভাবে বসবে না সব। প্রথমত ফার্স্ট অফ অল প্রত্যেকে মেয়েদের ক্ষেত্রে বলি চুল ফুল বেঁধে নেবে, যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে যে যেমন কালকে দেখাচ্ছিলাম আমি, এবার বিষয়টা যে তোমাদের মধ্যে কিন্তু মাথায় ওটাই চলছে যে ম্যাম বলেছে সোজা ভাবে বসতে, তার মানে তোমার মাথায় কিন্তু তুমি নিজে বসছো না, তোমার মাথায় ওগুলোই মাথায় খেলছে। তো ওগুলো খুলবেন একদম, যেন নর্মালি এসে বসবে, কোলের ওপর হাত রেখে সোজা ভাবে বসবে, ঠিক আছে? আর মুখে একটা আলতো হাসি ভাব রাখবে, কিন্তু খুব বেশি হাসার কোনো দরকার নেই। আর যদি হেসে ফেলি ম্যাম তাহলে তো একদম তা না, বের করে দেবে নাকি? ওরা কিন্তু হয়তো তোমাকে দেখে হাসলো, হাসলো মানে কি ওরা কোন ব্যঙ্গের সুরে হাসলো না, আমি বলতে চাইছি। হুম। বা ধরো হয়তো দেখা গেল যে বসো বাকি খুব হয়তো একটা মজা করেই কিছু বললে, বা তুমি তখন দেখা গেল যে তুমি মানে খুব হেসে ফেললে, বিষয়টাতে কিন্তু সেটা করো না, ঠিক আছে? ওরা মজা করতেই পারে, বা কোনো হয়তো একটা কোনো কিছু ধরো অফার করলো, আমি বললাম যে হয়তো সাপোজ চা খাচ্ছে বা চা চা হয়তো দিল, তোমাকে দেখলো, তুমি সেক্ষেত্রে প্রথমটাতে বলবে যে স্যার আমি এই মুহূর্তে খাবো না, এটা হয়তো বললে, বা আমি এই মুহূর্তে আমি খেয়ে এসেছি, বা এরকম কিছু একটা বলবে, ঠিক আছে? বা প্রথমেই নিতে চাইবে না, খেয়ে এসেছি মানে প্রথমেই আর ডিনাই করে দেবে না, ঠিক আছে? এই জন্য যদি কিছু ভাবে ম্যাম, না, মানে এরপর এটা কি হতে পারে? সেকেন্ড টাইম তোমাকে যদি ফার্দার তোমাকে বলে, তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু খেতে শুরু করে দিও না, তুমি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? ঠিক আছে বলে অ্যাকসেপ্ট করবে। আর হাত ওই টেবিলের উপর এরকম করে রেখে বসে পড়লে এসব যেন না হয়, হাত নিজের কোলেই রাখবে। ম্যাম বিএড এর সময় আর মাস্টার্স এর সময় যখন হ্যাঁ গবেষণাপত্র যে ইন্টারভিউটা হয় লাস্ট টাইমে যখন এক্সামিনার আসেন, হুম। তো সেই টাইম গুলোতেও তো এই জিনিসগুলো ফেস করা হয়েছে, তো তখন এতটা মনে হয়নি, বা তখন মনে হয়েছে না এটা একটা নর্মাল বিষয়। বিএড এর সময় যখন দেয়া হয়েছে এক্সামিনারের সামনে, যখন আপনার স্ক্রিনে টপিকটা দিয়ে সেটা দিয়ে আলোচনা করেছি করেছি সেটা নর্মাল মনে হয়েছে। মানে আগে অনেকটা ভেবেছি কিন্তু ক্লাসটা করার সময় ঠিকঠাকই হয়েছে, কিন্তু এবার মনে হচ্ছে যত ভাবছি যত দেখছি প্রেশারটা মনে হয় তত বেড়ে যাচ্ছে, যে এটা করা উচিত এটা করা উচিত নয়। এই সবটা দেখে দেখে আমার মনে হয় এই ইন্টারভিউ গুলো দেখছি বলে বোধহয় আরো বেশি এই মানে জিনিসগুলো তাহলে মাথাতে চাপ ঘুরছে। বেশি হচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা খুব সমস্যা হচ্ছে আমার, তাই ভাবছি যে আর দেখবো না, এবার জাস্ট না, পড়াশোনাটা একটু তুমি করি। তোমার মতো করে যদি বারবার প্র্যাকটিস হ্যাঁ করো। আর সবথেকে যেটা প্র্যাকটিস করো, নিজে কথা বলাটা প্র্যাকটিস করো। নিজের সাথে কোনো আয়না রেখে বারবার কথা বলাটা প্র্যাকটিস করো, যাতে ওই আটকে না যায়। বোঝাতে পেরেছি? অন্য কারোর পড়ার হ্যাঁ দেখার দরকার নেই, নিজে যেমন সাবলীল ভাবে পড়াও সেইভাবে পড়াও, কিন্তু কথাটা যেন আটকে না যায়, এটাই হচ্ছে আচ্ছা সবথেকে বড় বিষয়। ম্যাম, আসলে আজকে ইন্ট্রোডাকশনটা রেডি করা ছিল না, আমি জাস্ট একবার দেখেছি, সময় হয়নি, এই জায়গাটা দেখে আমি ওটা বলেছি। নেক্সট দিন তো বাংলাটা আশা করি অসুবিধা হবে না, ইংলিশটা তো একটু ভাবতে হচ্ছে, তো সেই কারণে একটু আটকে আটকে আসছে। তো ওটা দু চারবার দেখলে ঠিক হয়ে যাবে, কিন্তু বাংলাটার ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না। আমি চেষ্টা করছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, কখনোই কিন্তু যেন আটকে না যায়, এই জায়গাগুলো দেবে। শ্রীকৃষ্ণ কীর্তনটা কালকে দিচ্ছ, পুরো মধ্যযুগটা ভালো করে পড়তে থাকো। মধ্যযুগটা ম্যাম শুধু শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ বা অন্য কিছু নাই কাল? না, আপাতত ম্যাম শ্রীকৃষ্ণ কীর্তনটা দাও, মধ্যযুগ থেকে দাও, সেক্ষেত্রে মধ্যযুগের ম্যাম বৈশিষ্ট্য কি চরিত্র। একটু শ্রীকৃষ্ণ কীর্তনটা একটু বলবেন, কেটে গিয়েছিল, মানে শ্রীকৃষ্ণ কীর্তন কি গোটাটাই পড়বো শ্রীকৃষ্ণ কীর্তন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন গোটাটাই পড়বে। পুঁথি কোথা থেকে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন, কি ধরনের কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তনে কিসের প্রভাবগুলো রয়েছে, মানে গীতিধর্মিতা, নাট্যধর্মিতা এবং আখ্যান কাব্য, আখ্যান ধর্মিতা, এই তিনটেরই প্রভাব রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রভাব পরবর্তীকালে অন্য আর কোন কোন কাব্যের ক্ষেত্রে, মধ্যযুগের আর কোন কোন কাব্যের ক্ষেত্রে দেখা যায়, এইগুলো সবগুলো পড়ো, ঠিক আছে? আর ওই কনসিকুয়েন্সি ওই খণ্ডগুলোর নাম ধরতে পারেন? হ্যাঁ, 13টি খণ্ড তো পরপর। হুম 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 হুম, পরপর। আর ম্যাম ঠিক বলছি, আছে। আপনার আগামীকাল কখন ক্লাস নেবেন? হ্যাঁ, আগামীকালকে এই সময়তেই ক্লাস নেব, ঠিক আছে?
এই সময়তেই ক্লাস নেব। আর ম্যাম আরেকটা জিনিস যেটা বলছি আমাদের যে নোটস গুলো দেবেন সেটা একটু দিয়ে দিলে ভালো হয়, তাহলে ওই একবার করে চোখ বোলালেও না। খালি একবার করে একটু বলো তো নোটস গুলো কি কি দিত না তোমাদের আচ্ছা, আপাতত আমি কি আমরা দেবো বলেছি, একবার একটু আমি নোটটা বলেছিলেন ওই যেগুলো প্রথম প্রধানমন্ত্রী, প্রথম রাষ্ট্রপতি, এগুলো বা কারেন্ট রিসেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর রিসেন্ট যারা আছেন সেটাও, প্লাস হচ্ছে ফার্স্ট যারা ছিলেন তাদের, এটা বলেছিলেন। আর প্রকল্প তো দিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের কি কি প্রকল্প আছে এটা। আর হচ্ছে আচ্ছা ওই স্ট্যাটিকে হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী এই তাই তো? হ্যাঁ ওটা ওটা বলেছিলেন। আর সোশ্যাল প্রকল্প পেপারটাও বলেছিলেন ম্যাম। দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমি বলছি। ওটা গেল, আর কি দেবো বলেছিলাম বলো নেক্সট? প্রকল্প তো দিয়ে দিয়েছি, আর আর স্পেশাল পেপার উপরেও দেবেন বলেছিলেন। স্পেশাল পেপারের উপর বলে দিচ্ছি। আর আচ্ছা অ্যাওয়ার্ড গুলো আর এই যে কমিশনের যেগুলো আছে না ওগুলো, কি আছে? কমিশন, মুদালিয়া কমিশন। বিএড যে কমিশন গুলো আছে, মুদালিয়ার কমিশন, হ্যাঁ হ্যাঁ। ওই কমিশন গুলো। আচ্ছা এবার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা পশ্চিমবঙ্গে কটা প্রশাসনিক বিভাগ রয়েছে, কটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে পশ্চিমবঙ্গে? প্রশাসনিক বিভাগ মানে বোঝো তো? লোকসভার ওগুলো, বিধানসভা ওগুলো ম্যাম। না না, প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, এই যে বিভাগগুলো কটা টোটাল রয়েছে, বা কোন বিভাগের মধ্যে কোন কোন জেলা পড়ছে? পশ্চিমবঙ্গের নোটটা দিয়েছিলাম, পড়া হয়েছিল কি একটুও? ম্যাম নিজের ডিস্ট্রিক্টটা পড়েছি, কিন্তু হ্যাঁ, বাকিগুলো আমি পড়া যে হয়নি। নিজের ডিস্ট্রিক্টটা পড়েছো? নিজের ডিস্ট্রিক্ট কি মৌসুমী? নদিয়া। নদিয়া। আচ্ছা নদিয়া কোন বিভাগ, কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের মধ্যে পড়ছে? কোন ডিভিশনের মধ্যে পড়ছে, কোন ডিভিশন অর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের মধ্যে পড়ছে নদিয়া ডিস্ট্রিক্ট? টোটাল 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে পশ্চিমবঙ্গে, 5খানা, আসতেই পারে ভিভিআই। 23টা জেলাকে এই 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে ভাগ করা হয়েছে। 23টা জেলাকে এই 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে ভাগ করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক মানে প্রশাসনিক বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, যার মধ্যে পড়েছে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। হাওড়া, কলকাতা, নদিয়া, হাওড়া, কলকাতা, নদিয়া, সাউথ 24 আর নর্থ 24 নোটসের মধ্যে আছে, দেখে নেবে। ফার্স্ট প্রেসিডেন্সি ডিভিশন, যেখানে হাওড়া, কলকাতা, নদিয়া, সাউথ 24 পরগনা আর নর্থ 24 পরগনা, এই 5টা ডিস্ট্রিক্ট। ম্যাম আর একবার কোশ্চেনটা বলুন, বাংলায় বলে দিন কোশ্চেনটা। মোট কটি প্রশাসনিক বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে? মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? হাউ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হ্যাভ ইন ওয়েস্ট বেঙ্গল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নদিয়া ডিস্ট্রিক্ট কোন ডিভিশনের মধ্যে পড়ছে? প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে, ঠিক আছে? নদিয়া, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হলো। নেক্সট হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুরের মধ্যে পড়ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বলো। কে একজন স্পিকার অন করে আছেন, ম্যামের কথা বুঝতে পারছি না, প্লিজ অফ করুন না। হ্যাঁ, প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে পড়ছে হাওড়া, কলকাতা, নদিয়া। প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে পড়ছে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে?
ম্যাম মেদিনীপুরটা কি বললেন আরেকবার বলুন। হ্যাঁ, প্রেসিডেন্সি হয়ে গেছে তো সকলে। হ্যাঁ এবারে হচ্ছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশনের মধ্যে পড়ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পরেরটা বলবো। হ্যাঁ ম্যাম। বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনের মধ্যে পড়ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি। বীরভূম, যদি বলে বীরভূম ডিস্ট্রিক্টে যারা রয়েছে তারা কোন ডিভিশনের মধ্যে পড়বে, তাহলে হবে উত্তর হবে বর্ধমান ডিভিশন। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি। নেক্সট, মালদা ডিভিশন। মালদাতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। যারা যারা মালদা ডিভিশনের মধ্যে পড়ছে, মুর্শিদাবাদ যাদের ডিস্ট্রিক্ট তারা কিন্তু মালদা ডিভিশনের মধ্যে পড়ছে। দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। ম্যাম আরেকটা কি বললেন? দক্ষিণ উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, আরেকটা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এটা চারটা হচ্ছে। এই চারটে হচ্ছে মালদা ডিভিশনের মধ্যে পড়ছে। এরপরে হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। ঠিক আছে, তাহলে 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ওয়েস্ট বেঙ্গলে, 5টা ডিস্ট্রিক্ট, 23টা ডিস্ট্রিক্টকে কিভাবে ডিভিশন করা হয়েছে সেটা বলে দিলাম। তাহলে কালকে আমাকে সবাই ওপেন করে অবশ্যই ডেমোটা দেবে, ঠিক আছে? মনে থাকবে। আমি আজকে ডেমো দিতে পারি? হ্যাঁ দাও, ডেমো দাও। ভুল হলে কিছু বলবেন না। না ঠিক আছে, ভুল হলে কিছু বলবো না, বলো। ভুল হোক। ঠিক আছে।
ম্যাম কালকে কোন কোন বিষয়ের উপর ডেমো দেবো একটু যদি বলেন, কেটে গেছিল। এগুলো দিয়ে দিয়েছি, ওই বিষয়গুলোই তৈরি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ক্লাসরুমটাকে শ্রেণীকক্ষ স্যার বা ম্যাম আপনাদেরকে কি ছাত্রছাত্রী হিসাবে পাঠদান করাতে পারি? হ্যাঁ করতে পারি। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, তোমরা কি কেউ ভ্রমণ করতে ভালোবাসো? হ্যাঁ ভালো। হ্যাঁ। আর্চিকা বা বিশ্বজিৎ, তোমরা কি কেউ পাহাড়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ৩ পাহাড়ের কোলে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বলি। তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ ২৪ পরগনার বহরু গ্রামে। আর তিনি শুধু কবি ছিলেন না, তিনি একজন বাংলা সাহিত্য জগতে তিনি একজন স্বনামধন্য কবি ছিলেন। শুধু কবি বলা চলবে না, তিনি ঔপন্যাসিকও ছিলেন। তিনি অনেক উপন্যাসও লিখেছেন। তার সাহিত্য কীর্তির মধ্যে দুটো তার তিনি তার সাহিত্য কীর্তি প্রথম শুরু করেছেন কবিতা পত্রিকার কবিতা পত্রিকায় জম পত্রিকার মাধ্যমে। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে হে প্রেম নৈশ শব্দ, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব, এবং তার প্রথম উপন্যাস গোতালা উপন্যাস। তার এই সাহিত্য কীর্তির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং রবীন্দ্র পুরস্কারও পেয়েছেন। তাহলে এবার আলোচ্য আমাদের কবিতায় আসি। আমাদের কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে একজন ভ্রমণ পিপাসু বা কবি নিজে ভ্রমণ পিপাসু ছিলেন, তার সঙ্গে দুজন বন্ধু গেছিলেন পাহাড়ে ভ্রমণ করতে। সেই বিষয়বস্তু এখানে বা প্রাকৃতিক দৃশ্য এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এবার কবিতায় ফিরে আসি। অন্ধকারে ৩ পাহাড়ি ট্রেনের থেকে নেমে, মানে কবি যে পাহাড়ে গিয়েছেন সেই পাহাড়টা হচ্ছে ৩ পাহাড় নামক একটি স্থান। এটি আমাদের একটু বর্তমান স্থান মানে জানি, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। যখন কবি নেমেছেন তখন অন্ধকার ছিল। হাওয়া বিলাসী ৩ জোড়া চোখ আটকে গেল ফেরি। হাওয়া বিলাসী বলতে এখানে ভ্রমণ পিপাসু বলা হয়েছে। আর ৩ জোড়া বলতে এখানে কবি একা নন, কবির সঙ্গে আরো ২জন রয়েছে, সেই জন্য এখানে ৩ জোড়া বলা হয়েছে। চোখ আটকে গেছে কোথায়? ফ্রেমে। এই যে পাহাড়ে নেমেছেন গভীর রাতে, এই সেখানকার প্রাকৃতিক দৃশ্য, যে সুন্দর একটা সৌন্দর্য দৃশ্য প্রাকৃতিক, সেটা দেখে কবির মনে হয়েছে ছবির মতন। আমরা জানি যে ছবি যেমন ক্যামেরায় বন্দি হয়ে থাকে বা ফ্রেমে বন্দি থাকে, সেই প্রাকৃতিক দৃশ্যটি কবি ফ্রেমে বন্দি করেছেন। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। এই জনমানবহীন স্টেশন বলা হয়েছে কারণ কবি যখন নেমেছেন তখন রাতের অন্ধকার ছিল, গভীর রাত ছিল, তাই সেখানে স্বাভাবিকভাবে কেউ থাকবে না, তাই জন্য সেখানে জনমানবহীন স্টেশন বলা হয়েছে। আর আকাশ ভরা তারায় বলতে চেয়েছেন এখানে কবি যে এই নির্জন এক নিস্তব্ধ পরিবেশে আকাশটা যেন স্বচ্ছ এবং পরিষ্কার, এবং সেখানে এতটাই পরিষ্কার যে তারাগুলো জল জল করছে, এবং সেই দেশে এসে সকলেই পথ হারাবেন। পরে পাড়ায় আছে পথ হারিয়ে যেদিকে যাই সেদিকে পথ আছে, ঝর্ণা কাদর চিলা পাথর বনভূমির কাছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে কবি এতটাই মুগ্ধ হয়েছেন যে ম্যাম আপনি ভিডিওটা অন করে রাখেন, তাহলে আপনাদেরকে তাকিয়ে বলতে পারবো। এত সুন্দর পরিবেশে এসে উপস্থিত হয়েছেন যে মনে হচ্ছে যেটা এত অদ্ভুত, মানে এত সুন্দর, এত প্রাকৃতিক সৌন্দর্য, সেখানে ঝর্ণা কাদর চিলা পাথর দেখে কবি খুব আপ্লুত হয়েছে। তারপরে রয়েছে বনভূমির ওপারে মনভূমির দয়। এখানে মনভূমির দয় বলতে জলাশয়কে বোঝানো হয়েছে। জলাশয়ে যেমন ডুব দিলে মানুষ তলিয়ে যায়, তেমনি কবি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে এসে যে মনের মধ্যে তলিয়ে গেছেন। তারপরেই রয়েছে ঘুষুর ঘাসুর স্বপ্নে কথা কয়। আমরা জানি যে স্বপ্নে যখন দেখি তখন স্বপ্নে কথা বলি, অবাস্তব বা দৃশ্য পরিকল্পনা করি, সেটাকেই কবি বলতে চেয়েছেন যে ঘুষুর ঘাসুর স্বপ্নের কথা কয়। পূব আকাশে আসতে ধীরে আলোর ঘোমটা খোলে। পূব আকাশে যখন, মানে আমরা জানি যে সূর্য পূব আকাশে ওঠে,
এবং যখন ওঠে তখন চারিদিকটা আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক যেমন নববধূ তার ঘোমটা খুলে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক তেমনই সপ্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। এখানে সপ্ত সবুজ বলতে চেয়েছেন কেন? সপ্ত বলতে যে ঝাড়খণ্ড যে অঞ্চলটার কথা বলা হয়েছে তিন পাহাড়, সেটি একটি মালভূমি অঞ্চল এবং সেখানে মালভূমি অঞ্চল হলেও গাছপালা এবং বনভূমি তো আছেই, সেই জন্য এখানে সপ্ত সবুজ বলা হয়েছে এবং সেটি মানে গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। সহজ করে বাঁচা কি আর চাই? সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? এখানে সহজ করে খাঁচা বলতে যে শহরের যে নাগরিক ব্যস্ততার মধ্যে বা শহরের যে কোলাহলের মধ্যে আমরা বন্দি থাকি চার দেয়ালের মধ্যে, এখানে যে চার দেয়ালের বন্দি থাকাকে খাঁচা বলতে চেয়েছেন কবি। এবং সেখানে কি সহজ করে বাঁচা সম্ভব? তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। নকশি কাঁথা বলতে আমরা জানি যে জসীমউদ্দিনের নকশি কাঁথার মার যেটা পড়েছি। আর আগেকার দিনের মহিলা কি করতো, যে কাপড়, পুরাতন কাপড় দিয়ে নকশি কাঁথা তৈরি করতেন এবং নকশি কাঁথার যেমন ছবিগুলো ফুটিয়ে তুলতেন, ঠিক সেরকমই কবি এই প্রাকৃতিক দৃশ্যকে এই নকশি কাঁথার মধ্যে এবং শিশুর কলরবের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে ম্যাম। এবারে বলি যে ফার্স্ট অফ অল হ্যাঁ পড়ানোটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে কোনো কমিউনিকেট হয়নি, নম্বর কাটবে এই কারণে। কেটে গেল মনে হয় আমারটা, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। যেটা বলছি ফার্স্ট অফ অল কোনো কমিউনিকেট হয়নি, কেন কমিউনিকেট হয়নি এটা হচ্ছে বড় প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এক জায়গায় জিজ্ঞাসা করছিলে যে তিনটে চোখ আটকে গেল, ঠিক আছে। তো তোমরা কি জানো যে তিনটে চোখ বলতে এখানে কি বোঝানো হয়েছে? তো এই জায়গাগুলো বলতে হবে, বলার ধরনটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সেটা ঠিক আছে। আরেকটা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ম্যাম, খুব সুন্দর বলেছেন। দেখে বলা যাবে না। হ্যাঁ মানে একটু ওটা তো মুখস্থ হয়নি, মাঝে মধ্যে একটা দুটো লাইন একটু সমস্যা হচ্ছে, তো আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আর তিন পাহাড়ের কোলে প্রবাবলি তোমার কি বলে বোধহয় এতে নেই, তোমাদের টেক্সটে নেই। উৎসটা হচ্ছে কি যে ভুলে গেছিলাম বলতে, কিন্তু টেক্সটে বলতে আছে তো ম্যাম, আপনি যে লিখেছেন তিন পাহাড়ের কোলে। হ্যাঁ ওটা নোংর দিয়েছি, কিন্তু প্রবাবলি দশম শ্রেণীর টেক্সটে নেই। একবার দাঁড়াও। হ্যাঁ অসুখী একজন আছে আর এটা আছে ওই আয় আরো বেঁধে বেঁধে থাকে। হ্যাঁ সরি, আয় আরো বেঁধে বেঁধে থাকিটা আছে, আর হচ্ছে তোমার অসুখী একজনটা আছে, ঠিক আছে। বোঝা গেছে মৌসুমী? বোঝা গেছে তো? শোনা যাচ্ছে? আপনি দেখেছিলাম যে ওই যে নোংর দিয়েছিলেন আর তিন পাহাড়ের কোলে দিয়েছিলেন, এই জন্য আমি তিন পাহাড়টা রেডি করেছি। ঠিক আছে, তাহলে যেহেতু তিন পাহাড়েরটা নেই এটাকে ক্যান্সেল করে নেক্সট দিনকে অন্য যেটা টেক্সটে আছে বাদ বাকিগুলো সবই আছে, ঠিক আছে। নোংর আছে, নোংর আছে, এই তিন পাহাড়ের কোলের জায়গায় আয় আরো বেঁধে বেঁধে থাকি এটা রেডি করো। আচ্ছা ঠিক আছে, বলছি তো যেহেতু দশম শ্রেণীতে টেক্সটে আছে তাহলে হবে না? দশম শ্রেণীর টেক্সটে আছে কিন্তু ক্লাসে পড়াতে হয় না, বোঝাতে পারলাম? তোমাদের সিলেবাসে রয়েছে, বলবে না কিছু, কিন্তু সেই টপিকটাই নেওয়া ভালো যেটা ক্লাসে তুমি পড়াবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে নেক্সট দিনে তাহলে নোংরটা দেবো। নোংরটা দাও, ঠিক আছে। মানে ওভারঅল মানে আমি ভয় ভয় পাচ্ছিলাম, আর সেটা কি একটু কেটেছে? অনেকটাই জড়তাটা অনেকটাই কেটেছে, ঠিক আছে, অনেকটা কেটেছে, অনেক মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। 80% জড়তা অভাবে নেই, কিন্তু কথা হলো যে কমিউনিকেট করবে। আমি বলেছি তিনটা, হ্যাঁ হ্যাঁ মানে আমার যে বলো তোমরা কি এটা জানো, ঠিক আছে। এই শব্দের অর্থটা জানো, তো এই জায়গাগুলো কমিউনিকেট করবে। ক্লাস 9 10 এ পড়াচ্ছো, তো সাপোজ যদি ধরো একটা শব্দ পেলে, শব্দটার অর্থ বা এটা কি জাতীয়, এটা কোন ধরনের পদ, এটা কি তোমরা জানো, ব্যাকরণ থেকে কিছু একটা প্রশ্ন করবে, তা সেটা তুমি আচ্ছা এইভাবে, ঠিক আছে। ঠিক আছে। আর লেখকের সম্পর্কে বলেছো অনেকটা, একটু বেশি বলে ফেলেছো, অত বলার দরকার নেই, একটু কমাবে, কারণ সময়টা তোমাদের কম, 5 থেকে সময়টা কম। হ্যাঁ 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 সেটাই। এটা আচ্ছা কালকে দাও, ঠিক আছে ঠিক আছে, কালকে তাই নম্বর দিচ্ছি। হ্যাঁ
কালকে তাহলে ম্যাডাম ক্লাসটা একটু দেরি মানে 9টার দিকে নিলে আমার একটু সুবিধা হয়, কারণ আমি আছি বাবার বাড়িতে, আমি ফিরবো 7টা 10 ধরে, মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাবো কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাই পরে জয়েন করতে হবে, আপনি ক্লাস শুরু করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো, ঠিক আছে। আমি দেখছি অ্যাকচুয়ালি কালকে আমার আপারের একটা ক্লাস আছে। এবারে কথা হচ্ছে যে ওটা এখনো পর্যন্ত ওইভাবে স্টার্ট হয়নি, জানি না এখনো পর্যন্ত। আমি একটু মানে ওই এত নিজের লেখার কাজের প্রেশার রয়েছে এই সমস্ততে, তা আমি বলেছিলাম যে একটা সপ্তাহ পিছোতে ওদেরকে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার টাইমে নেবেন, আমি চেষ্টা করবো আগে পৌঁছানো। 8:30 করো, তুমি চেষ্টা করো, দেখছি। তুমি 9টা থেকে ওকে, জয়েন করো না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ম্যাম আজ আর ডেমো নেবেন? হ্যাঁ, তো দাও, দিলে দাও, কোনো অসুবিধা নেই। তোমরা দেবে কেউ আর? ম্যাম বলছি, ও কবিতাটা বললো, মৌসুমীর কথা বলছি, তো ও তো কবিতাটা বেশ সুন্দর করে বলেছে। তো আমি সাপোজ ধরুন আমি একটা গদ্য চুজ করছি, আমি যদি একটা গদ্য চুজ করি, আমি তো আবৃত্তি করি না, তবে আমার শুনতে ভীষণ ভালো লাগে। আবার আমার মেয়ে যেহেতু আবৃত্তি টিচারের কাছে যাই শিখতে, তো ওখান থেকে কিছু কিছু আর কি মানে শিখে নিই আর কি, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় বলেছি। ম্যাম আমিও আবৃত্তি প্র্যাকটিস করেছি একটা। ম্যাম ও খুব ভালোই বললো, কবিতাটা খুব সুন্দর লাগলো শুনতে, ওর মুখে সুন্দর করে বলেছে। তো ম্যাম বলছি ধরুন আমি একটা গদ্য চুজ করলাম, হ্যাঁ গদ্য তো চুজ করো। সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমার মানে আমার কবি পরিচয়, লেখক পরিচিতিটা বললাম, তো লেখক গদ্যের বিষয়বস্তুটা। বিষয়বস্তুটা হ্যাঁ, আগে জিস্ট করে নেবে, মূল বিষয়গুলোকে নিয়ে আসবে আগে। আগে আচ্ছা একটুখানি বলে দেবে যে গদ্যটা আজকে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব, আমি আগেই বলেছি শেখাবো, মানে আমি পড়াবো, এই শব্দটা একদম হ্যাঁ হ্যাঁ, করা যাবে না, আমি শব্দটা একদম উচ্চারণ করা যাবে না সবসময়। আমরা যেটা আলোচনা করবো বা যে বিষয়টা আমরা আজকে আলোচনা করব। মূল বিষয়বস্তু হচ্ছে এইটা। এবার আচ্ছা এখানে এই বিষয়গুলো বলা হচ্ছে যে দেখো তো, এবার তারপরে তুমি পড়ালে কিছু কিছু লাইন, হুম, পুরোটা তো আর গদ্যের সম্ভব নয়, যতটুকু না না না, বা এটা হতে পারে যে প্রথম স্তবকের মধ্যে দেখো এই বিষয়গুলো বলা আছে, ঠিক আছে? প্রথম হ্যাঁ ম্যাম আমি এটাই জানতে চাইছি, ধরুন আমি তো প্যারাগ্রাফ। মানে আমি তো বই ছাড়া আমাকে প্র্যাকটিস করতে হবে, তো সে কারণে গদ্য তো আর মুখস্থ রাখা সম্ভব নয়। না না তো না, আমি এই এই মানে প্যারার মধ্যে এই এই বিষয়গুলো আছে বা তার মধ্যে কোন কোন ব্যাকরণটা আছে সেগুলো আমি নোট ডাউন করলাম, হ্যাঁ সেটা করো। করে আমি এইভাবে আলোচনা করবো, মানে আমি গদ্যটা কিভাবে আলোচনা করবো আমি সেটাই জানতে চাইছি। হ্যাঁ, অনুচ্ছেদ বলবে সেটাকে, ঠিক আছে? আচ্ছা প্রথম আচ্ছা অনুচ্ছেদে এই বিষয়টা রয়েছে। তো আচ্ছা, এখানে যেমন আমি ধরে বললাম যে নব নব সৃষ্টি, সাপোজ, হ্যাঁ, তো নব নব হুম সৃষ্টিতে যে প্রথমেই যে জায়গাটা রয়েছে যে নব নব সৃষ্টিতে যে সংস্কৃত ভাষা হচ্ছে মানে আত্মনির্ভরশীল ভাষা, ফার্স্ট লাইনেই আছে না? তো হ্যাঁ শুধুমাত্র সংস্কৃত কিন্তু আগে জানো আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? তো এই বিষয়টা দিয়ে শুরুটা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। মানে ভাষার কথা বলা হয়েছে, বাংলা ভাষাতে যত সাহিত্য রচনা হয়েছে বা যে সমস্ত গ্রন্থ রচনা হয়েছে এটা উল্লেখ করে দেবে, বা যে সমস্ত লেখক বা কবিরা লিখেছেন তারা কিন্তু প্রত্যেকেই শুধুমাত্র তাদের লেখার ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রয়োগ করেছেন এমনটা নয়, তারা সংস্কৃত ভাষা প্রয়োগ করেছেন, আরবি শব্দ প্রয়োগ করেছেন, বিদেশি শব্দ প্রয়োগ করেছেন, এবারে এই সমস্ত বা ইংরেজি শব্দ প্রয়োগ করেছেন। এবার বাংলার ইংরাজি কখনোই কিন্তু তারা আত্মনির্ভরশীল ভাষা নয়, তার কারণ হচ্ছে এই ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলো কিন্তু অন্য ভাষা থেকে এসেছে, ঠিক আছে? কিন্তু সংস্কৃত শব্দ এগুলো কিন্তু বা আরবি যেমন হিব্রু একদম প্রাচীন কালে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য ভাষা থেকে কখনোই বিবর্তিত হয়ে আসেনি। এই বিষয়গুলো আলোচনা করি তাদের সঙ্গে। আচ্ছা মানে মূল বিষয়গুলো আলোচনা করব, প্লাস তার মধ্যে থেকে কিছু কিছু ব্যাকরণটা আলোচনা করব, যে গদ্যটার মধ্যে কি কি ব্যাকরণ গুলো আছে, হুম, তাই তো? হ্যাঁ, বা বা প্রথমেই এই এই টপিক গুলো ভালো করে পড়া উচিত, হ্যাঁ মানে এই এই বিষয়গুলো ভালো করে দেখা উচিত। প্রথমেই বলে এই দেবে যে আজকের আচ্ছা ক্লাসে আমি প্রথম দুটো অনুচ্ছেদ আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা এটা করলে আচ্ছা, কি হয়, তাহলে পুরোটা কমপ্লিট, তুমি যে পুরোটাই ওই দুটোই আলোচনা
হ্যাঁ ম্যাম, হ্যাঁ টাইমের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে মানে পুরোটাই যে আলোচনা করতে পারবো এমনটা নয়, হ্যাঁ হ্যাঁ, তো সেই সেক্ষেত্রে জন্যই আরো বলছি। একদম আচ্ছা একদম তোমার ডিরেক্টলি বলে দিলে যে কোন বিষয়টা তুমি আলোচনা করছো, আচ্ছা, ঠিক আছে। তা নইলে বলবে তুমি তো কমপ্লিট করলে না, কারণ তুমি হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে ম্যাম, ধরুন কিছু গদ্য আছে তো অনেকটা বড়, তো ওই 5 মিনিটের মধ্যে তো সম্ভব নয়, না না মানে টোটালটা কমপ্লিট করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিভাবে করবো? ঠিক আছে ম্যাম। এই বিষয়টা যদি প্রথমেই বলে দেওয়া যায় সেটা অনেকটা সুবিধাজনক হয়। এটা একটা আচ্ছা। বললাম বোর্ড ওয়ার্ক মাস্ট, সেক্ষেত্রে এই যে ভাষা এই যে রয়েছে হুম। এটাকে যদি বিভিন্ন ভাষাটাকে তুমি একটা বক্স করে দাও, যতটা সম্ভব আর কি বক্স করা যায়, অত আচ্ছা সময় থাকবে না, জাস্ট একটা লাইন টেনে যদি করে দাও সেটা অনেক সুবিধা হবে। ঠিক আছে, যে এই ভাষাগুলো আচ্ছা। হচ্ছে, বা এরকম হুম। ভাবে ধরো এটাকে আমি বললাম এইভাবে বক্স করলে আমি করে দেখিয়ে দেবো, ধরো আত্মনির্ভরশীল ভাষা বলে একটা বক্স করলে, উপরে একটা আত্মনির্ভরশীল ভাষা পড়ে ব্লক ব্লক মানে একটা লাইন টানলে একটা কলাম করলে, আর একটা যেগুলো হচ্ছে আত্মনির্ভরশীল নয় সেগুলো একটা কলাম করলে, এটা অনেকটা সুবিধা হলো, দেখতে ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ, মানে একটা চার্টের মতো কাজ হয়ে গেল, পড়ানোটাও ইজি হলো, বুঝতেও সুবিধা হলো। বোঝা গেল এই। আচ্ছা ঠিক আছে। আবার আমরা একটা পরবর্তী ক্লাসে যখন শেষ করবে তখন বলবে পরবর্তী ক্লাসে আমরা বাকিটা আলোচনা করব। আচ্ছা ঠিক এটা বলে আছে। শেষ করব। ঠিক আছে ম্যাম। এইভাবে দেখো কালকেরটা এইভাবেই প্রত্যেকটা কিন্তু নিজেদেরকেও, মানে আমি তো বের করে দিচ্ছি, তোমরাও তোমাদের মতো করে যদি কিছু মানে আর কি নিজেদের কিছু ভাবনা চিন্তা থাকে সেগুলো শেয়ার করবে ঠিক আছে ম্যাম। পড়ানোর ক্ষেত্রে। আমি বারবার বলছি। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলছিলাম যে ধরুন আমি একটা কবিতা পড়াচ্ছি, আমি তার প্রেক্ষিত কোনো রেফারেন্স নিয়ে আসতে পারি? রেফারেন্স বলতে কোনো লেখকের সঙ্গে, হয়তো লেখকের কবিতার সঙ্গে এর মিল আছে, এইরকম রেফারেন্স কি এদের ক্ষেত্রে আনা যাবে 9-10 ক্ষেত্রে? রেফারেন্সটা টানা যাবে, কিন্তু সেটা আর আলোচনা করাটা পসিবল হবে না, অত কম না সময়। না, জাস্ট বলবো যে ওনার সঙ্গে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার, আর সংস্কৃত সাহিত্যে কালিদাস, এদেরকে প্যারালালি আমি রাখতে পারি। রাখতে হয়তো আমি কথার মধ্যে রাখা যায় আর কি, মানে আমি যদি সাহিত্যের আলোচনা ক্ষেত্রে আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কোনো একটা কিছু বলছি হয়তো, কিন্তু রবীন্দ্রনাথ এরই বলুন। রবীন্দ্রনাথের সাথে পড়া শেক্সপিয়ারে চলে যেও না, বোঝাতে না পেরেছি? না, সেটা নয়, মানে তিনজনকে একটা লাইনে আনা যায়। না, আনা যায় তখনই যদি সেই কবিতাটার সঙ্গে শেক্সপিয়ারের কোনো গ্রন্থের মিল থাকে, বাট সেটা 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 নেই তাহলে আনার কোনো প্রয়োজন নেই। ধরুন এইরকমও তো প্রশ্ন করতে পারে যে, আচ্ছা বলো তো, তিনজন এমন কবির নাম বলো তিনটে সাহিত্যের দিক থেকে তারা সব থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, তার মানে আমি অবশ্যই তিনটে, আসতে পারে। যেমন সংস্কৃত সাহিত্য, ইংরেজি সাহিত্য আর বাংলা সাহিত্য। হুম, তাহলে সেক্ষেত্রে ফ্ল্যাট উত্তর দিই, ঠিক আছে, হ্যাঁ, ওইটাই বলছিলাম আর কি। কিন্তু অকারণে এটার প্রসঙ্গে ওটা আনবে না, যদি তার সঙ্গে কোনো লিংক থেকে থাকে তাহলেই সেটা আনবে, আদারওয়াইজ আচ্ছা আচ্ছা, আর আমি মানে এমনি ধরুন বিভিন্ন ধরনের যে সমস্ত পরিবেশের উপাদান বা বিভিন্ন মজার ঘটনার সঙ্গে যদি আমি ওই পাঠ্যটাকে, ওই বিষয়টাকে যদি আমি ম্যাচ করে দিই বা রিলেটেড করতে যাই, এটা কি করা যায়? যেমন যেমন ধরুন যেমন নৌকা, এই যেমন আমি একটা জিনিস দেখছিলাম, খেয়া, অ্যাকচুয়ালি খেয়া জিনিসটা কি, তাদেরকে যদি আমি একটা আলাদা ইমেজ দিই যে তোমরা কি নৌকা দেখেছো, হ্যাঁ হ্যাঁ কিভাবে নৌকা পারাপার হয়, ম্যাম এটা যে সম্পর্কে আমি একটু ওপারে। বলবো, ডেমো দেবো। হ্যাঁ শুনছি, একটা মিনিট দাঁড়াও একটু, হ্যাঁ বিশ্বজিৎ একটু বলে না, ঠিক দেওয়া যাবে বিশ্বজিৎ, অসুবিধার কিছু নেই। না আমি বলছি ধরুন একটা মানুষ, অ্যাকচুয়ালি সাহিত্য তো সমাজের দর্পণ, জীবনের দর্পণ। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে ওই পারের জগৎ আর এই পারের জগৎ, অর্থাৎ একটা নৌকো কিভাবে কিছু মানুষকে ওপারে নিয়ে যাচ্ছে, আবার কিছু মানুষকে নিয়ে আসছে, এবং তাদের জীবনের যে ভাঙাগড়া, তাদের জীবনের যে ইতিহাস, হয়তো তাদের তাদের রেফারেন্স এলো, কিন্তু তাদের সঙ্গে সেই রেফারেন্সটা কবিতা লাইনের সঙ্গে মিলিয়ে দিলাম। এটা কি করা যাবে? করা যাবে এই। যেমন যেমন ধরুন এখানে একটা লাইন আছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। এই সমস্ত লাইনগুলো কিন্তু অনেকটা মানে এই পরিবেশের সঙ্গে মিল আছে, মানে এই বিভিন্ন আমাদের জনজীবন, বাস্তব আমাদের জীবনের চিত্র। বাস্তব জীবনের চিত্র, একদম জীবন দেবতা তত্ত্ব, মানে রবীন্দ্রনাথের বিখ্যাত যে দর্শন তত্ত্ব আর কি, এতে মিল আছে। এগুলো কি করা যেতে পারে? হ্যাঁ করা যেতে পারে যতটা সম্ভব, সেক্ষেত্রে যদি এই লাইনগুলোকে বাস্তবের কোনো উদাহরণ দিয়ে তুলে ধরো, ভালো, অবশ্যই নম্বর পাবে।
আর 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 দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমি অনেক অনেক জায়গায় দেখলাম যে বয়স উপযোগী জিনিস বলতে হবে। আমি যদি সেখান থেকে ক্রস করে যাই, বয়স উপযোগী বলতে মানে আমি যদি পড়ানোটা স্ট্যান্ডার্ড একটু বাড়াই, লেভেলটা যদি হাই করি, সেক্ষেত্রে কি অসুবিধা হবে? এই কোয়েশ্চেনটা আরেকবার বলো, কি বলবো? আমি বলতে চাইছি, ধরুন আমি পড়াচ্ছি, আমার পড়ানোটা যদি একটু যদি মানে একটু হাই লেভেলের হয়, মানে একটু গুরুগম্ভীর বিষয় হয়ে যাবে। গুরুগম্ভীর বলতে মানে একটু ইংরেজি কোটেশন থাকবে। যেমন আমি যদি বলি যে অস্কার, যেমন ওই নব নব সৃষ্টি, আমি যদি বলি যে ক্রিয়েশন উইদিন এ ক্রিয়েশন, অস্কার ওয়াইল্ড এর কথাটা বলছে, এইরকম কোনো ধরুন এই একটা লাইন তুললাম, তাহলে তার মিনিংটা তোমাদেরকে বোঝাতে হবে, কারণ তুমি এটা বলতে হবে। তুমি কিন্তু টিচারকে পড়াচ্ছ না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু আমি ওইটাই বলছি। ক্লাস 9 10 এর কোনো একজন না, ছাত্র। আমি সেইটাই বলতে চাইছিলাম। কিছু গুরুগম্ভীর বিষয় আলোচনা করো না যেটা তাদের মাথার উপর দিয়ে চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর স্যারেরা মানে যারা ইন্টার এক্সামিনাররা বুঝতে পারবে, কিন্তু সেক্ষেত্রে এইটা হচ্ছে ছেলে মেয়েদের ক্ষেত্রে। এক্সামিনাররাও বলেছে তুমি ডেমনস্ট্রেশন দিচ্ছ, বিষয়টা কি যে তুমি ক্লাস হ্যাঁ 9 হ্যাঁ, 10 এর কোনো একজন ছেলে বা মেয়েকে পড়াচ্ছ, ঠিক আছে। একটা ক্লাসে পড়াচ্ছ ছেলেদের বা মেয়েদের বা ছেলে মেয়ে, তো সেক্ষেত্রে তুমি তাদের মতো করেই পড়াবে, তুমি কোনো গুরুগম্ভীর আলোচনা করবে না। না, মানে বাউন্ডারি ক্রস করা যাবে না আর কি, মানে খুব করলেও হালকা, হ্যাঁ, হালকার উপর দিয়ে যাবে। এবং সেক্ষেত্রে তার মিনিং যদি ইংরাজি কোনো কোটেশন ইউজ করো, অবশ্যই অস্কার ওয়াইল্ড, ওরা তো জানেই না কে অস্কার ওয়াইল্ড। এখনকার সেইটাই। গভর্নমেন্ট স্কুলগুলোতে এই ধরনের গিয়ে পৌঁছই না, তো সেটাও জানাতে হবে, ইনক্লুডিং কি বলছো ইংরাজিতে তার মানেটাও করতে হবে, সেটা বলতে বলতেই টাইম, হ্যাঁ, তাই জন্য এসব না বলাই। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবারে বলো রোজা, কি হয়েছে? অফ করেই খেয়া কবিতাটা মানে বলছি। হ্যাঁ বলো। শুভ সন্ধ্যা ম্যাম। আমি কি আমার এই কক্ষটিকে শ্রেণীকক্ষ এবং আপনাদেরকে কি ছাত্রছাত্রী উম, মনে করে পাঠদানের অনুমতি পেতে পারি ম্যাম? হ্যাঁ, আপনি শুরু করুন। ধন্যবাদ ম্যাম। শুভ সন্ধ্যা ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, বসো। আজ আমি তোমাদের পড়াবো খেয়া। খেয়া কবিতাটি কার লেখা জানো? আগের দিনে আমরা আলোচনা করেছিলাম তার উৎস এবং কবি পরিচিতি সম্পর্কে। আচ্ছা, বলো তো বিশ্বজিৎ, খেয়া কবিতাটি কার লেখা? আচ্ছা, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খেয়া কবিতাটির উৎস কি আরাত্রিকা বলো তো? আচ্ছা, চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত 13 সংখ্যক কবিতা। এবার আমরা খেয়া কবিতাটি মূল পাঠে প্রবেশ করছি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আচ্ছা, খেয়া কথার অর্থ কি? খেয়া নৌকা কি তোমরা কি কেউ জানো? খেয়া নৌকা হলো যাত্রী পারাপার করার জন্য ছোট্ট একটা নদী। সেই খেয়া নদী পারাপার করে কিসের সাহায্যে বলতো? নদীর স্রোতে। এই নদীর স্রোতে খেয়া নৌকা পারাপার করে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই নৌকা মাধ্যমে কি করছে? কোনো মানুষ ঘরে ফিরে যাচ্ছে, অথবা কোনো মানুষ কাজের জন্য অন্যত্রে রওনা হচ্ছে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, অর্থাৎ দুপাশে দুটো গ্রাম আছে এবং মাঝখানে একটা নদী বয়ে যাচ্ছে, সেখানে একটা খেয়া নৌকা চলছে, এবং সেই গ্রাম দুটির মাঝখানে কি আছে? জানাশোনা। জানাশোনা কথার অর্থ হচ্ছে পরিচিতি, অর্থাৎ দুই পাশে দুই গ্রামের মধ্যে জানাশোনা আছে, অর্থাৎ পরিচিতি আছে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, এই দুপাশে দুটো গ্রামে মানুষজনদের মধ্যে এই খেয়া নৌকার মাধ্যমে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা করছে অনবরত, অর্থাৎ যাতায়াত করছে। আনাগোনা কথার অর্থ হলো যাতায়াত করা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কত নূতন নূতন কত গড়ে ইতিহাস। পৃথিবীতে প্রতি মুহূর্তে বিবাদ, ঝগড়া, দ্বন্দ্ব, কলহ ইত্যাদি এবং কত ইতিহাস গড়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। ফেনাইয়া কথার অর্থ কি?
ফেনায়া কথার অর্থ হলো ফেনা ফেনা হয়ে ওঠা, অর্থাৎ পুঞ্জীভূত হয়ে ওঠা। রক্ত প্রবাহের মাঝে এই ফেনাইয়ে উঠছে, অর্থাৎ ফেনা 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 হয়ে উঠছে, অর্থাৎ লোভ, হিংসা, লালসা ইত্যাদির কারণে রক্তপাত ঘটছে। এত রক্তপাত যে সেই রক্তপাতের ফলে ফেনা ফেনা অর্থাৎ পঞ্জীভূত হয়ে উঠছে। পরের লাইনে আমরা দেখে নেব, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট ফুটে অর্থাৎ রাজশক্তির উত্থান, এবং টুটে অর্থাৎ পতনকে বলা হয়েছে। অর্থাৎ কোনো রাজশক্তি উত্থানের ফলে কোনো রাজার মাথায় মুকুট পরানো হচ্ছে অর্থাৎ ফুটছে। আর টুটে কথার অর্থ হলো খসে পড়া অর্থাৎ ভেঙে যাওয়া। অর্থাৎ কেউ ক্ষমতা পাচ্ছে আবার কারো ক্ষমতা হারাচ্ছে। ক্ষমতা পাওয়ার প্রতীক হলো সোনার মুকুট ফোটা, আর ক্ষমতা হারানোর প্রতীক হলো সোনার মুকুট টুটে যাওয়া অর্থাৎ ভেঙে পড়া বা খসে পড়া। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতার তৃষ্ণা ক্ষুধা কিসে? সভ্যতা চাই উন্নতি, সভ্যতা চাই উত্থান, সভ্যতা চাই প্রগতি। এই উত্থান প্রগতির জন্য প্রতি মুহূর্তে আমরা কি শুধু সুধা পাচ্ছি, আমরা তো হলাহলও পাচ্ছি। এই হলাহল কথার অর্থ কি তোমরা জানো? হলাহল কথার অর্থ হলো বিষ বা গরল, আর সুধা কথার অর্থ হলো অমৃত। অর্থাৎ আমরা যখন বিজ্ঞানের দিক থেকে বলতে পারি যে আমরা বৃক্ষছেদন করছি, বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠছে, সেদিক থেকে আমরা যেমন উপকার পাচ্ছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা অপকারও হচ্ছে আমাদের। অর্থাৎ আমরা শুধু সুধাই পাচ্ছি না, আমরা হলাহলও পাচ্ছি। শুধু হেতা দুই তীরে একে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। অর্থাৎ দুই পাশে দুটি গ্রাম আছে, তাদের জানাশোনা আছে, তাদের নাম জানা নেই, কিন্তু দোহা পানে কথার অর্থ হচ্ছে একে অপরের দিকে অর্থাৎ পরস্পরের দিকে চেয়ে আছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই খেয়া কিন্তু চিরদিন নদীর স্রোতেই চলছে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হইতে। এই খেয়া কবিতাটার আমরা বাহ্যিক অর্থ বুঝলাম, কিন্তু এর একটা ভিতরের অর্থ আছে, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ আছে। সেই অন্তর্নিহিত অর্থটা হলো জীবন এবং মৃত্যু, জন্ম এবং মৃত্যু। জন্ম এবং মৃত্যু নামক দুটো গ্রাম, এবং মাঝখানে যেটা বয়ে চলেছে জীবন নামে একটা নদী। এই জীবন হলো এই জন্ম এবং মৃত্যুর হচ্ছে সংযোগ সাধন, অর্থাৎ এটা চক্র আকারে আবর্তন হচ্ছে। এই জন্ম এবং মৃত্যুর মধ্যে দিয়ে কেউ যায় ঘরে বলতে বোঝানো হয়েছে কারো জন্ম হচ্ছে, আর কেউ আসে ঘর হইতে অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে। আর এর মাধ্যমেই কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, কত সভ্যতার নব নব তৃষ্ণা ক্ষুধা, হলাহল, এগুলো হচ্ছে। এন্ডিংটা কি হবে? হ্যাঁ, এন্ডিংটা কি বলবে? লাস্টে কিছু বলবে না? এরকম অবস্থায় ছেড়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, তোমরা সবাই কি বুঝতে পেরেছো? কারোর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে বলো। সেই জায়গাটা। আর আজকে তাহলে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আমরা আবার পরবর্তী দিনে অন্য আরেকটি বিষয় তোমাদের পাঠ্য আমরা আলোচনা। আচ্ছা আচ্ছা ম্যাম। এটা বলে তারপর শেষ। আচ্ছা ম্যাম, পড়ানো ঠিক আছে ম্যাম? হয়েছে। আরো ওই ব্যাপারটা হচ্ছে আরেকটু কমফোর্টেবল হতে হবে। কোথাও যেন মনে হচ্ছে যে পড়ানোটাতে না দেখে বুঝতে হবে। ফার্স্ট অফ অল সেটা আমি দেখলে বুঝতে পারবো, যেটা মৌসুমীর ক্ষেত্রে বুঝতে পেরেছি। আর দেখলে তো আরেকটু বুঝতে পারবো, আরেকটু কি বলবো, আরেকটু সাবলীল হতে হবে। এমনি ঠিক আছে, মনে হচ্ছে না একটা মুখস্থ করে বলার মধ্যে ওই যে বোর্ড ওয়ার্কটা দরকার, ওই জন্য এর সঙ্গে কমপ্লিট ম্যাম সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক। ভালোই বলেছেন তো। আর অভ্যন্তরীণ অর্থও বলেছেন ওর পয়েন্টস নিয়ে কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে বোর্ড ওয়ার্কটা দরকার, সেটা হলে বুঝতে পারবো যে ও বলতে বলতে থেমে যাচ্ছে নাকি মানে লিখতে লিখতে থেমে যাচ্ছে কি। ম্যাম, আমি বোর্ড ওয়ার্ক প্র্যাকটিস একবার জাস্ট করলাম, আজকে বোর্ডটা আনা হয়েছে, প্র্যাকটিস একবার জাস্ট করলাম, কিন্তু আমার প্রচুর ভিতরে নার্ভাস লাগছে, বলতে বলতে মনে হচ্ছে এখন 2-3 দিন এরকম থাকবে, পর
মনে হচ্ছে যেন ভুলে যাচ্ছি তাই মনে হচ্ছে। তোমরা তো কোন ছাড়, আমি এত বলেও আমার এখনো পর্যন্ত এক একটা টেক করতে হয়তো 9টা 10টা এরকম লেগে যায়, ভিডিও টেক করতে, ভয়েস ওভার দিতে গিয়ে। সবগুলোতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। আর ম্যাম এটা কি আমি কি ব্যাকরণ দিক থেকে এই খেয়া নৌকার যে একটা সমাস আছে, যে খেয়া পারাপার করে যে নৌকা, এটা সাধারণ কর্মধারায় সমাস, এটা কি বলতে পারি? হ্যাঁ, বলতে পারো। যদি আমাকে আবার বলে দেয় যে ম্যাম সাধারণ কর্মধারায় সমাজ সম্পর্কে একটু বলুন, তাহলে তো বলতেই হবে। তাহলেই হবে। তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো। কারণ এই কবিতা থেকে আমি যে পড়ার সময় যেটা পেয়েছিলাম মানে সমাস, তারপরে ব্যাকরণের যে অংশটাই তুমি টাচ করবে তোমাকে পাল্টা প্রশ্ন হবে। কারণ এই যে তৎসম একটা ক্ষুধা, আমি প্রশ্নই করবো না। না করলেও মুশকিল, তোমার ডেপথ ওরা দেখবে, এটাই তো স্বাভাবিক, তুমি এড়াতে পারবে না এই জায়গাগুলো। তাই জন্য ম্যাম ওগুলোই ভয় লাগে, এইটা থেকে এই প্রশ্ন ধরবে না ওই প্রশ্ন ধরবে, কি ধরবে। হতে পারে, আমি সব প্রশ্ন যে সকলে জানবে এটা নয়, কিন্তু মেজরিটি কোয়েশ্চেন তুমি উত্তর যদি ঠিক দাও, তুমি যদি সাবলীল ভাবে থাকো, তুমি ক্র্যাক করবে। এখনই ম্যাম আমার হাত পা কাঁপছে, বলতে বলতেই মনে হচ্ছে গলার স্বরটা কাঁপছে, তাই মনে হচ্ছে। না না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক হয়ে যাবে। তারপরে ম্যাম এই যে তাও তো ম্যাম ক্ষুধা আছে, ক্ষুধা, তারপর নাম, এটা যেমন ক্ষুধাটা হচ্ছে তৎসম শব্দ, নামটা ফার্সি শব্দ, এগুলো যদি বলি যে এটা হচ্ছে নামটা হচ্ছে। হ্যাঁ, খুব বেশি ডেপথে যেতে যেও না, দু একটা অবশ্যই তুমি তোমার পারাপার শব্দের অর্থটা বলবে। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, এই পারাপার শব্দের অর্থটা বলবে, ঠিক আছে? খেয়া ম্যাম এখানে যেমন একটা কোয়েশ্চেন হতে পারে, যে শর্ট কোয়েশ্চেন, যে খেয়া নৌকা কিসের সাহায্যে চলাচল করে বলো তো নদীর স্রোতে? এইগুলো তো আছে, ঠিক আছে? হুম নদীর দুই তীরে কি কি রয়েছে এই জায়গাতে, আর ওই খেয়া নৌকার মাধ্যমে নদীর স্রোতে পারাপার করে খেয়া নৌকার মাধ্যমে, তাই তো? হুম আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, খেয়া কবিতায় একটা নদীর প্রসঙ্গ রয়েছে, সেই নদীর নামটা কি বলতে পারবে? নদীর নামটা না ম্যাম। ম্যাম আমি একটু মাঝখানে কথা বলছি, ম্যাম বলছি আমাকে একটু লিভ করতে হবে, বাচ্চার খাবার সময় হয়ে হ্যাঁ গেছে তো। হ্যাঁ, আমি ছেড়ে দেবো। ঠিক আছে। নাগর, আচ্ছা। নাগর যে নদীটা রয়েছে, কি নদী ম্যাম একবার বলুন। নাগর, নাগর দন্তে নয় আকার গর। এটা কোথাকার আচ্ছা নদী ম্যাম। ম্যাম, একটু বলে দিন। এটা হচ্ছে তোমাদের ওই কি বলবো, কোথাকার নদী, মানে হুম কবিতার হুম। মধ্যে এই নদীর প্রসঙ্গটা রয়েছে, ঠিক আছে? এই নদীর প্রসঙ্গটা কবিতার মধ্যে রয়েছে। আর নাগর হচ্ছে মূলত উত্তর ভারতের নদী একটি। মানে অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের নদী, পরবর্তীকালে এখানে উত্তর বাংলাদেশ তোমরা বলবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মূলত বাংলাদেশকেই স্মরণ করে লিখেছেন, ঠিক আছে? এটা বাংলাদেশের নদী, ঠিক আছে? নাটোর জেলায় অবস্থিত, বাংলাদেশ। ম্যাম টাইমিংটা ঠিক আছে, টাইমিংটা? হ্যাঁ, আমি অতটা আজকে দেখিনি টাইমিংটা, এরপরে কাল থেকে দেখবো আবার টাইমিংটা। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি কালকে কিন্তু এই খেয়াটাই আবার দেবো ভালো করে। সেটাই দাও, কোনো অসুবিধা নেই, খেয়া দাও। হ্যাঁ ঠিক নাটোর আছে ম্যাম। জেলায় অবস্থিত, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। নাগর বা নাগড়া এটাকে বলা হয়, নাগাড়াও বলা হয়। আর ম্যাম এটা রূপক ধর্মী কবিতা তাই তো? হ্যাঁ, রূপক ধর্মী কবি। ঠিক আছে, এই অবধি দাও, ডেমনস্ট্রেশন গুলো ক্লিয়ার করো, তারপরে আমি আবার দিই, তারপরে আবার তোমরা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। রাখি।